বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত। দাবি আদায় হওয়ায় শিক্ষার্থীদের উল্লাস, দুপুর পর্যন্ত সড়ক অবরোধে চরম ভোগান্তি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণে যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি শিক্ষাবিদদের। ব্যয় বাড়লেও মান না বাড়ায় মঞ্জুরি কমিশনের সমালোচনা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে কাল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এবং ভারতের নিষেধাজ্ঞায় গরু আসছে না, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় আয়কর মেলা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় দেশের রাজস্ব আয়ের বড় অংশই শিক্ষা খাতে ব্যয় করা হয় বলেও জানান তিনি। ভ্যাট বিষয়ে সরকারের যে অবস্থান, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর কোনো যে 7.5% যে ভ্যাট ছিল এটা আর থাকবে না। এর আগে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশল কলেজের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফির ওপর ভ্যাট আরোপিত থাকলেও চলতি অর্থ বছরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে 7.5% ভ্যাটের আওতায় আনা হয়। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে মন্ত্রিপরিষদ বৈঠকের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপ করা শতকরা 7.5% কর আরোপ প্রত্যাহার করে নেওয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। সভায় সিভিল কোড আইনের খসড়া সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কোস্টগার্ড আইন 2015-তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। ভ্যাট প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন হাজার হাজার শিক্ষার্থী। ন্যায্য দাবি নিয়ে করা ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী টিউশন ফি কাঠামো প্রণয়নের। মুহূর্তেই বদলে গেল রাজপথের চিত্র, নিমেষেই ক্ষোভ পরিণত হলো বিজয় উল্লাসে। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এভাবেই খবরটি পৌঁছায় আন্দোলনকারীদের কানে। সাথে সাথেই উত্তপ্ত রাজপথে ছড়িয়ে পড়ে উৎসবের রং। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই বিজয়টা আসলে আমাদের সাধারণ মানুষের বিজয়। সাধারণ মানুষ যে আমাদেরকে যেভাবে স্যাক্রিফাইস করেছে, তারা পায়ে হেঁটে রাস্তা পার করেছে এবং তাদের গন্তব্যস্থানে বিভিন্ন অসুস্থ মানুষ ছিল, তারা যে স্যাক্রিফাইসটা করেছে এই গ্লোরিটা তাদের। যৌক্তিক দাবিটা মেনে নিয়েছে, তার সাথে সাথে যেন বেসরকারি ইউনিভার্সিটিদের ছাত্রদের প্রতি তারা খেয়াল রেখে ভবিষ্যতে যেন তাদের টিউশন ফির উপর একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে। ভ্যাট কখনোই ন্যায্য ছিল না, যা আমাদের দাবি আমরা বুঝিয়ে পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে জানাই সালাম, হাজার সালাম স্যারের এই সিদ্ধান্তের জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখনও রাজপথে থাকা না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আন্দোলনের সংগঠকরা। পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার অনুরোধ করার পরও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। যেহেতু আপনাদের যে দাবি ছিল সেটা মানা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, প্রত্যেকটা টিভির মিডিয়াতে আসছে, সেটা দেখে আপনারা এখন অবরোধ তুলে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা 100% নিশ্চিত হয়ে আমরা ক্লাসে ফিরে যাব। যদি তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো। আর যদি ভ্যাট এখনো প্রত্যাহার না করে 100%, শুধু এই বছরের জন্য না,
সারা জীবনও এবং কোন সরকার যাতে দুঃসাহস না করে শিক্ষার উপর ভ্যাট দিতে। 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে গত বৃহস্পতিবার আন্দোলন তুঙ্গে উঠলেও এটি চলছে প্রায় 3 মাস ধরে। এই বাস্তবতায় আর অপেক্ষা যেন সইল না সাধারণ শিক্ষার্থীদের। হাজারো শিক্ষার্থীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস একসময় রূপ নেয় বিজয় মিছিলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর রাজধানীর মতো সারা দেশেই আনন্দ মিছিল করেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জনসাধারণকে অনেক কষ্ট দিছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অফ ছিল, ওনারা অনেক দুর্ভোগ ভোগ করছে, বাট এত কিছুর পরেও যাতে আমাদের এই আবেদনটা ওনারা মঞ্জুর করে নিছে, আমরা অনেক খুশি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে সকল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে এবং প্রাইভেট সকল স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার মা বাবাদের টাকা যে আমরা সেভ করতে পারতেছি, আমাদের মা বাবার রক্তের ঘামের টাকা যে আমাদেরকে আজ দিতে হবে না, তার জন্য আমরা অনেক অনেক খুশি। আমরা আন্দোলন করে আমরা এই ভ্যাট প্রত্যাহার করতে পেরেছি বলে আমরা সন্তুষ্টজনকভাবে প্রশাসনের কাছে এই যে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যাতে এই বিষয়টা বারবার যেন আর না ঘটে সেটা যেন সবার খেয়াল থাকে। তো আমরা এটাতে খুব খুশি যে সরকার আমাদের দাবিতে মেনে নিয়েছেন। তো আমরা এখন ইনশাল্লাহ আমরা সবাই মিলে আনন্দ মিছিল করব। এই দিন রোদের মধ্যে পুরো আন্দোলন করছি। এই বিষয় আমার না, এই বিষয় আমাদের সবার, পুরো বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিষয়। আমরা যে অন্যায়টা প্রতিরোধ করেছি ভ্যাট প্রত্যাহারের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি এবং এর জন্য আমরা অনেক খুশি। এদিকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণার আগে দুপুর পর্যন্ত সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঘন্টার পর ঘন্টা গাড়িগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিশু, নারী সহ সব বয়সী মানুষকে দীর্ঘ পথ যেতে হয় পায়ে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়তই হু হু করে বাড়ছে শিক্ষা ব্যয়, কিন্তু সে তুলনায় বাড়ছে না শিক্ষার মান। আর এজন্য আঙ্গুল উঠছে বিশ্ববিদ্যালয়ের দেখভালের দায়িত্বে থাকা মঞ্জুরি কমিশনের দিকে। তবে তাদের মতে দায়িত্ব থাকলেও রয়েছে ক্ষমতার অভাব। আর শিক্ষাবিদরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে দরকার যৌক্তিক কাঠামো প্রণয়ন। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, যেখানে গত 2 বছর আগেও প্রতি সেমিস্টারে 1 ক্রেডিটের জন্য খরচ ছিল 1100 টাকা। এরপর এখন সেখানে খরচ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে খরচ বাড়লেও বাড়েনি শিক্ষার মান। আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম ওরা এর চেয়ে বেশি কিছুই পাচ্ছে না। স্পেসিফিকলি বলতে গেলে ক্যাম্পাস বাড়েনি বা ক্লাসরুমের সংখ্যা বাড়েনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর জন্য সরকার এবং এর সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের উচিত এর নজরদারি করা। শুধু এ বিশ্ববিদ্যালয়ই নয়, এমন চিত্র দেশের প্রায় সবগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 83টি, যেখানে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছেন দেশের মোট শিক্ষার্থী প্রায় 63%। আর এটাকেই পুঁজি করে মূলত ব্যবসায়িক স্বার্থ আদায় করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এসব বিশ্ববিদ্যালয়গুলোকে দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারপরেও প্রতিনিয়তই শিক্ষার পিছে যে লাগামহীন ব্যয় বাড়ছে, সে অনুযায়ী কেনই বা বাড়ছে না বিশ্ববিদ্যালয়গুলোর মান। তারা বলছেন, বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা প্রয়োজন। এটা যদিও মনিটরিং দায়িত্ব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সে ধরনের কোনো ক্ষমতাই নেই। আমরা যদি নিজের থেকে কোনো ব্যবস্থা নিতে যাই, তার যে আইনগত ভিত্তি সেটা তো আমাদের নাই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকি না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ইচ্ছে মতো টিউশন ফি নির্ধারণ করছে। পাবলিক ইউনিভার্সিটিতে বেতন বাড়াচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু এখানে তো আর সরকার টাকা দিচ্ছে না। এই বেতন বৃদ্ধির টাকা, যে এডিশনাল এক্সপেন্সেসটা, সেটা তো আসলে ফির উপরে নির্ভর করে আমাদের চলতে হয় আর কি। তবে শিক্ষাবিদরা বলছেন, এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হলে সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারকি প্রয়োজন। এই যে তারা অযৌক্তিকভাবে যে প্রত্যেক বছর যে আপনার বাড়িয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় কোনো মতে এটা জাস্টিফাইড নয়। সরকারের পক্ষ থেকে স্ট্রং মনিটরিং একটা সিস্টেম যদি ডেভেলপ করা হয়, যে তোমার কি খরচ, তোমার কত ইনকাম, তুমি বাড়াবা কি না। তারা বলছেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য অযৌক্তিকভাবে কোনো প্রতিষ্ঠান যদি টিউশন ফি বাড়ায়, তাহলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কমিশনের উচিত হবে ব্যবস্থা গ্রহণ করা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত বাংলাদেশের মৃত্যুর খবর জানাতে দেরি হওয়ায় পরিবারের ক্ষোভ। চট্টগ্রামের বাড়িতে শোক।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে নতুন বিভাগের ঘোষণা করেছে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৃহত্তর ময়মনসিংহের অন্য দুই জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে ঢাকা বিভাগেই। প্রশাসনিক নানা কর্মকাণ্ডে কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনতে নতুন বিভাগ গঠনের বিষয়টি এবছরের শুরু থেকেই আলোচনায় ছিল। সবশেষ জানুয়ারিতে বিভাগ গঠনের প্রস্তাবে ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। অবশেষে সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে মোট 4টি জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে নাম ঘোষণা করা হলো ময়মনসিংহের। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এটা হেডকোয়ার্টার্স হবে ময়মনসিংহ শহরেই। এর আয়তন হবে 10,584 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হবে 1,13,69,606 জন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হলে নতুন বিন্যাস হবে ঢাকা বিভাগের জেলাগুলোর। যখন পরবর্তী পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে যখন আরেকটি বিভাগ হবে, তখন ঢাকা বিভাগকে আবারও পুনর্গঠনের প্রয়োজন দেখা দেবে। বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা সাধারণত 6টি জেলা আমরা বুঝি। এর মধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ ও মুরাদনগর উপজেলায় পৃথক একটি থানা হিসেবে বাঙ্গুরা বাজারের অনুমোদনও দেয়া হয় নিকারের বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন বিভাগ করার সিদ্ধান্তে উল্লসিত ময়মনসিংহের মানুষ। খবর প্রকাশের পরই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন তারা। 1989 সন থেকে আমরা বিভাগের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিলাম। আজকের এই দিনটা এই ময়মনসিংহ বিভাগের সকল মানুষের জন্য একটা স্মরণীয় দিন। দীর্ঘদিনের আন্দোলনের ফসল পুরাতন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বিভাগ হিসাবে এই দেশে পরিচিতি লাভ করবে। আজকে আমাদের আন্দোলন সফল, আমরা ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। এটাই সরকারকে আমরা এই বিভাগ বাস্তবায়নে ফাইনাল করার জন্য এই জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এটার প্রতি আগে আসতেছে এবং এটা আনন্দ প্রকাশ করতেছে। ময়মনসিংহ বিভাগ হবে স্বাধীনতার পর থেকেই এই 2 কোটি জনপদের মানুষ এটাই ভেবে আসছিল। দীর্ঘদিন পরে হলেও সে আশার প্রতিফলন ঘটেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের ময়মনসিংহ বিভাগ দিছে, অনেক দিন যাবত হওয়ার কথা ছিল, এখন হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের জন্য আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের এই প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য। আগামীকাল সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। সোমবার সকালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় 10 দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আসার পরে ভালো ছিল, কালকে পর্যন্ত ভালো ছিল, আমার সাথে কথা বললো, সব বললো চলো আমরা দেশে যাই, গিয়ে দেশে গেলে ঠিক হয়ে যাবে। আজকে সকালবেলা নাস্তা খাইছে, ডায়ালিসিস চলতেছিল, ডায়ালিসিস হাফ করার পরে হঠাৎ করে না হার্ট ফল করে আমার বাবা। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি করলে সবাই আল্লাহ মাফ করে দিয়েন। সবাই এটাই আমরা চাই, আমার আব্বা যেন আত্মার শান্তি পায়। সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু আসছে না। এ কারণে লোকসানে রয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে।
ব্রিটিশ আমল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে নিয়মিত প্রচুর পরিমাণ ভারতীয় গরু আসে দেশে। ওই সময় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিতি পায়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর ভারতীয় গরু আসা কমে যাওয়ায় 2005 সালে বন্ধ হয়ে যায় হাটটি। এরপরই পশুর সবচেয়ে বড় হাট হিসেবে গড়ে ওঠে রাজশাহীর সিটি হাট। কোরবানিকে সামনে রেখে হাটটিতে চোরাইভাবে অল্প গরু ও মহিষ আসলেও সীমান্তে বিএসএফ এর নির্যাতনের ভয়ে বেশিরভাগ ব্যবসায়ী ছেড়ে দিয়েছেন এই পেশা। এটা সবচেয়ে বড় হাট, এই মহিশালবাড়ির হাট ব্রিটিশের আমলকার হাট। এখন গরু বছর আসে না সেরকম ধরনের, 2-4টা হয়তো আসে, তো গাড়িতে চলেছে মাত্র। আমিও যাইতাম গরু আনতে, কিন্তু এখন যাইনি, এখন ভয় লেগে গেছে, মানুষকে মেরে ফেলে দিচ্ছে বিএসএফ। এ কারণে আসছে ঈদে কোরবানির পশুর সংকট দেখা দেওয়ার পাশাপাশি দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। 16,000 টাকা মন, তখন 17-18,000 টাকা মনে চলে যাবে গরুর মাংস। একটা গরু কিনতে লাগে এই ধরনের বিপদে পড়বে যারা কোরবানি দিবে। এখন যদি আমদানি বেশি থাকে তাহলে একটু মালটার এখন দামটা একটু কমার আশা আছে। এই তো বড় বেলটা কোনো মাল নাই, তার জন্য এখন দামটা খুব বাড়তি। অন্যদিকে শুল্ক কর্মকর্তারা বলছেন ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গরু আসতো আপনার 4-5 হাজারের মতো, এবং তখনকার রাজস্ব আদায় ছিল আপনার 20-25 লাখ প্রতিদিন। এখন বর্তমানে 1 থেকে 1.5 লাখের মতো রাজস্ব আদায় হচ্ছে, মানে তার মানে 200-250 গরু আসছে। তবে সংশ্লিষ্টদের মতে ঈদের আগে সীমান্তের করিডোর কিছুটা শিথিল হলে কোরবানির পশুর সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোরবানি ঈদ উপলক্ষে আগামীকাল থেকে সারা দেশে খোলা ট্রাকে কেজি প্রতি 50 টাকায় পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পেঁয়াজ ছাড়াও টিসিবির খোলা ট্রাক থেকে 37 টাকা কেজিতে দেশি চিনি এবং 89 টাকা লিটারে সয়াবিন তেল কিনতে পারবেন ভোক্তারা। সারা দেশে 173টি ট্রাকের মাধ্যমে টিসিবি এ সেবা দেবে। ঢাকায় 24টি এবং চট্টগ্রামে 10টি পয়েন্টে এসব পণ্য কিনতে পারবেন ভোক্তারা। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরে 5টি করে এবং বাকি জেলা সদরে 2টি করে ট্রাক এই সেবা দেবে। ভোক্তা প্রতি সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি পেঁয়াজ এবং 10 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। কোরবানির ঈদ পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। নরসিংদীতে ভাড়াটিয়ার বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে পৌর এলাকার ভোলানগরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন গত 2 বছর যাবৎ একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করত। এরই মধ্যে বাড়ির মালিকের মেয়েকে একাধিকবার বিয়ের প্রস্তাব দেয় সে, কিন্তু বিয়েতে রাজি হয়নি মেয়ের পরিবার। গতকাল রাত 12:30টার দিকে জোরপূর্বক মেয়ের ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয় আলমগীর। এ সময় মেয়ের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে গেলে পালিয়ে যায় আলমগীর। পরে মেয়েটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় আলমগীরকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্র শুধুমাত্র সংবিধানেই আছে, বাস্তবে নেই। মানুষ এখন পরাধীন অবস্থা থেকে মুক্তি চায়। দুপুরে খুলনা জেলা জাতীয় পার্টির সম্মেলনে কথা বলেন তিনি। 21 বছর পর আমার সমর্থনে, জাতীয় পার্টির সমর্থনে আমরা ক্ষমতা আসে। প্রতিদানে কি পেলাম? নিষ্ঠুরতা, আমাকে ধ্বংস করার প্রচেষ্টা, আমার দলকে ধ্বংস করার প্রচেষ্টা, আমি না মনে ছিনিমিনি খেলা। গণতন্ত্র সংবিধান আছে, গণতন্ত্র প্রাণহীন, এই গণতন্ত্রকে প্রাণ ফিরে দিতে হবে। নড়াইলে মাছের 8টি ঘেরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে হাজার হাজার টাকার মাছ নষ্ট হয়ে গেছে। গতকাল রাতে দিঘলিয়া ইউনিয়নের কুমরি গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ চাষী শেখ খায়রুজ্জামান জানান, এলাকার আধিপত্য নিয়ে তার সঙ্গে একই এলাকার লতিফুর রহমান পলাশের অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে লতিফুর রহমানের সমর্থকরা ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন তিনি। বিষের প্রভাবে চিংড়ি, রুই, কাতলা সহ 45 একর আয়তনের 8টি ঘেরের বিপুল সংখ্যক মাছ মারা গেছে। মংলা থেকে ট্রলার বোঝাই সুন্দরী গাছের অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। ভোরে মংলা নদীর উলুবুনিয়া এলাকা থেকে এসব গাছ জব্দ করা হয়। পুলিশ জানায়, ট্রলারটি পাচারের উদ্দেশ্যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে মংলা পৌঁছায়। এ সময় নদীতে পেতে রাখা মাছ ধরার জালে আটকে গেলে
পাচারকারীরা ট্রলার ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে জেলেরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার সহ সুন্দরী গাছের ৭১টি টুকরা জব্দ করে। পরে এসব গাছ বন বিভাগে হস্তান্তর করা হয়। জব্দকৃত ট্রলার এবং গাছের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ। ৭১ টুকরা সুন্দরী কাঠ, আনুমানিক ৫০০ ঘনফুট আমরা বুঝিয়ে পাই। ভবিষ্যতে আমাদের টহল আরো জোরদার থাকবে, যাতে কোনো পাচারকারী আর সুন্দরবনে ঢুকে এইভাবে অপকর্ম করতে না পারে। কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াদুর রহমান এবং যুবলীগ কর্মী গোলাম মোস্তফা বকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বাঁশগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমারখালী থেকে সাংগঠনিক কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন জিয়াদুর রহমান ও বকুল। বাঁশগ্রাম এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। পরে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জিয়াদুর রহমান কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম শেষে বাঁশগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঁশগ্রাম থেকে দুর্বৃত্তরা উৎপেতে থাকা সন্ত্রাসী তাকে উপযুক্ত আঘাত করাতে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুততম গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। ছাত্রলীগ পরিচয় 2 জন কর্মী, তাদেরকে শারীরিক নির্যাতনের ইতিহাস নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদেরকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তারা এখন আশঙ্কামুক্ত আছেন, সুস্থ আছেন। আশা করি আমরা আগামীকালকেই তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারব। গাজীপুরে একটি কলোনিতে আগুন লেগে 30টি ঘর পুড়ে গেছে। দুপুরে বোর্ডবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে জেলার বোর্ডবাজার এলাকায় স্থানীয় আহমদ মোল্লার বাড়ির একটি ভাড়াটে কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িটার 30টি ঘরের আসবাবপত্র সহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বরগুনায় জলদস্যু সন্দেহে 11 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে চরদুয়ানি বাজারের বরফকলের ঘাট এলাকায় জলদস্যুদের দেখে সন্দেহ হয় জেলেদের। পরে কৌশলে জেলেরা তাদেরকে ঘিরে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 11 জনকে আটক করে। শনিবার রাতে সমুদ্রে 5 ট্রলারে ওই জলদস্যুরা ডাকাতি করেছে বলে জানিয়েছে পুলিশ। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মামুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে শোকের মাতম। পরিবারের সচ্ছলতা ফেরাতে এবছরেরই আগস্টে সৌদি আরবে পাড়ি জমান হোসেনপুর উপজেলার ধনকুরা গ্রামের মামুন। সেখানে একটি রেস্টুরেন্টে কাজও শুরু করেন তিনি, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল মামুনের সব স্বপ্ন। গতকাল সৌদি আরবের দাম্মামে বাস চাপায় মারা যান তিনি। মামুনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই থামছে না স্বজনদের আহাজারি। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তাদের কান্না। এখন যত দ্রুত সম্ভব প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। জমি বিক্রি করছি, আরো ব্রাকেট থেকে ঋণ নিয়েছি 3 লাখ টাকা, আরো আত্মীয় স্বজনের জানা আছে, এগুলি নিয়ে আমার ভাইকে পাঠাইছি। আমি আমার কোথায় লাশ চাই, আমি কিছুই চাই না, আমি আমার কোথায় লাশ চাই। এখন আমি আমার ছেলের লাশটুকু যদি আমি পাই তাহলে আমি সন্তুষ্ট। পবিত্র মক্কা শরীফে ক্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি ভাগ্য হিসেবে মেনে নিলেও মৃত্যুর সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের 3 দিন সময় নেয় ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রামের চন্দনাইশের নিহত আবুল কাশেমের পরিবার। অথচ দুর্ঘটনার পরের দিন সৌদি আরবে থাকা আত্মীয় স্বজনই আবুল কাশেম নিহত হওয়ার তথ্য জানিয়েছে। তারপরও সরকারি দপ্তরগুলো কেন কোনো বাংলাদেশি নিহত হয়নি বলে দাবি করায় আশায় বুক বেঁধেছিলেন স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সন্ধ্যায় পবিত্র মক্কা নগরীর হারাম শরীফে হাজিদের উপর ক্রেন ধসে পড়ার কিছুক্ষণ আগেও বৃদ্ধা মা রাজিয়া বেগমের সাথে ফোনে কথা বলেছেন আবুল কাশেম। জানিয়েছিলেন পবিত্র উমরা শেষ করে নামাজ পড়ার জন্য মসজিদুল হারামে অবস্থান নেওয়ার কথা। কিন্তু কথা শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনায় আদরের সন্তানের মৃত্যু শোকাহত করে তুলেছে মমতাময়ী মাকে। জানে তার রুতে কে ফিরে গিয়ে গায়ে দিয়ে রু আর মিকে নেই, আর ফল মিকে নাতে নিতে মিকেও নেই, আর নাতে নিতে নকল বেগুন হাঁদর রাঁধর দেয় কেউ নেই।
আমি কেউ নেই এন হইলে ফারান। শুক্রবার রাতে দুর্ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা আবুল কাশেমের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ শনিবার রাতে মক্কা শরীফে অবস্থানরত আত্মীয়স্বজনদের মাধ্যমে নিশ্চিত হন নিহতদের মধ্যে আবুল কাশেমও রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের নিশ্চিত করা হয়েছে রোববার রাতে। এই নিয়ে কিছুটা ক্ষুব্ধ তারা। ওইখানে একজন আমার চাচাতো ভাই আছে, উনি সৌদিয়ার এক পুলিশ নিয়ে সাথে যাইয়া যে ডেড বডি যেখানে রাখে সেখানে যাইয়া ওনাকে দেখছে। বাংলা সরকার যখন বলতেছে এটা আমাদের থেকে তো সরকারি তো বেশি পারবে। 7 ভাই 1 বোনের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনা গ্রামের আবুল কাশেম ছিলেন সবার বড়। একমাত্র বোনকে স্নেহ করতেন সবচেয়ে বেশি। আর হজে যাওয়ার আগে স্কুল পড়ুয়া এক ছেলে এবং 2 কন্যাকে ঠিকমতো লেখাপড়া করার নির্দেশনা দিয়েছিলেন তিনি। আমি ঘুমের মধ্যে তখন আমি গড়াই গড়াই কান্না করতেছি। আমি কি জন্য কাঁদতেছি আমি জানি না। পরে দেখতেছি আমার ভাই আমাকে বলতেছে তুই কেন কাঁদতেছস? যাওয়ার সময় ভালো করে পড়ালেখা করতে বলছে, আম্মু ভাই বোনদের খেয়াল রাখতে বলছে ভালো করে পড়ালেখা করতে, আম্মুর কথা মতো চলতে। এদিকে নিহত আবুল কাশেমের লাশ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, দাবি আদায় হয় শিক্ষার্থীদের উল্লাস। দুপুর পর্যন্ত সড়ক অবরোধে চরম ভোগান্তি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণে যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি শিক্ষাবিদদের। ব্যয় বাড়লেও মান না বাড়ায় মঞ্জুরি কমিশনের সমালোচনা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে কাল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এবং ভারতে নিষেধাজ্ঞায় গরু আসছে না রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।